আজকে যাকে নিয়ে আলোচনা করব, আমাদের জাতীয় চরিত্রের চিত্রশালায় অরবিন্দ ঘোষ বা শ্রী অরবিন্দ, তিনি একজন ভাস্বর চিত্র। তার সুদীর্ঘ জীবনের প্রতি তাকিয়ে আমাদের বিস্ময়ের সীমা পরিসীমা নেই। ব্যাপ্তিতে ও দীপ্তিতে এই মানুষটির জীবন আজও তার স্বজাতির জীবনের প্রেরণা দেয়, আলো দেয়। এমনকি মানুষের সভ্যতার ইতিহাসে তিনি দাঁড়িয়ে আছেন স্ব-উন্নত মহিমায়। বঙ্কিমচন্দ্র দিয়েছিলেন দেশ ও জননীর পূজামন্ত্র বন্দে মাতরম, আর শ্রী অরবিন্দ সেই মন্ত্রকে আমাদের মুক্তি সংগ্রামের মন্ত্র করে তুলেছিলেন। প্রথম জীবনে অরবিন্দ ঘোষ ছিলেন দেশপ্রেমের কবি এবং স্বাধীনতা সংগ্রামের একজন মহান নেতা। সশস্ত্র বিপ্লবের তিনিই ছিলেন গুরু। ইংরেজ তাকে অনেক চেষ্টা করেও ফাঁসি কাঠে ঝোলাতে পারেননি। তার জীবনের দ্বিতীয় পর্বে তিনি তার তপস্যার আসন পেতেছিলেন ভারত মহাসাগরের তীরে সুদূর পণ্ডিচেরিতে। সেইখানে তার নিঃশব্দ সাধনার মধ্যে ঝঙ্কৃত হয়েছে দিব্য জীবনের বাণী, উদ্ঘাটিত হয়েছে মানুষের ক্রম উত্তরণের বিচিত্র ইতিহাস। বাঙালি ভারতবাসীর বুক ভরা ধন এই মহাপুরুষের পবিত্র জীবন কাহিনী সহজভাবে এখানে বলা হচ্ছে। শ্রী অরবিন্দের জীবন কাহিনী শোনানোর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী অরবিন্দকে শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম নমস্কার। অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। হে বন্ধু, হে দেশ ও বন্ধু, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। তোমা লাগি নাহে মান, নাহে ধন, নহে সুখ, কোনো ক্ষুদ্র দান। চাহ নাই কোনো ক্ষুদ্র কৃপা, ভিক্ষা লাগি বাড়াওনি আতুর অঞ্জলি। আজ জাগি পরিপূর্ণতার তরে, সর্ববাধাহীন। দেবতার দীপ হস্তে যে আসিল ভবে, সেই রুদ্রদূতে বলো, কোন রাজা কবে পারে শাস্তি দিতে। বন্ধন শৃঙ্খল তার চরণ বন্দনা করি, করে নমস্কার। ভারতের বীণাপাণি হে কবি, তোমার মুখে রাখি দৃষ্টি। তার তারে তারে দিয়েছেন বিপুল ঝঙ্কার। নাহি তাহে দুঃখ তান, নাহি ক্ষুদ্র লাজ, নাহি দৈন্য, নাহি ত্রাস। তাই শুনি আজ কোথা হতে ঝঞ্ঝা সাথে সিন্ধুর গর্জন। হে উদাত্ত সঙ্গীতের তরঙ্গ মাঝার, অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। আলিপুর দায়রা জজের এজলাসে আজ খুব ভিড়। আলিপুর বোমা মামলার শেষ দিন আজ। জজ বিচক্রফটের সামনে দাঁড়িয়ে সওয়াল করছেন ব্যারিস্টার চিত্তরঞ্জন। তিনি এই বিখ্যাত রাজনৈতিক মামলার প্রধান আসামি অরবিন্দ ঘোষের পক্ষে সমর্থনে দাঁড়িয়েছেন। চিত্তরঞ্জন বলছেন, ধর্মাবতার, আপনার সামনে আমি শুধু এইটুকু নিবেদন করছি যে এরপরে যখন সকল বাদানুবাদ থেমে যাবে, যখন স্তব্ধ হয়ে যাবে এই সব আন্দোলন ও কোলাহল, এই আসামি যখন দেহত্যাগ করে পরলোকে চলে যাবেন, তারপরে বহুকাল পরে ভারতের লোক বলবে যে ইনিই ছিলেন দেশপ্রেমের এক অমর কবি, জাতীয়তাবাদের অগ্রদূত আর সমস্ত মানব জাতির নিঃস্বার্থ প্রেমিক। ইনি যখন এ জগতে থাকবেন না, তখনও পর্যন্ত এর বাণী কেবল ভারতের মধ্যেই নয়, এদেশ ছাড়িয়ে দূর দূরান্তরে সাগর পাড়ে সকল দেশে ব্যাপ্ত হয়ে ধ্বনিত ও প্রতিধ্বনিত হবে। তাই আমি বলছি, এই ব্যক্তি আজ কেবলমাত্র এই আদালতেরই কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার চাইছে না, ইনি এখন দাঁড়িয়ে আছেন ইতিহাসের মহা আদালতের কাঠগড়ার সামনে। 1872 সাল 15ই আগস্ট।
কলকাতা শহরে থিয়েটার রোডে, এখনকার নাম শেক্সপিয়ার সরণি, ব্যারিস্টার মনমোহন ঘোষের বাড়িতে শ্রী অরবিন্দের জন্ম হয়। তিনি তার পিতামাতার তৃতীয় পুত্র ছিলেন। মনমোহন ঘোষ ছিলেন তার বাবার বন্ধু। বাবা ডাক্তার কৃষ্ণধন ঘোষ আইএমএস ছিলেন। বাবা ডাক্তার কৃষ্ণধন ঘোষ আইএমএস ছিলেন। তখনকার দিনে একজন খুব নামকরা বিলেত ফেরত ডাক্তার। আইএমএস কথাটার মানে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস। ঠিক যেমন জজ ম্যাজিস্ট্রেট হতে আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হতো, তেমনি সাহেব ডাক্তার হওয়ার জন্য বিলেতে গিয়ে আইএমএস পরীক্ষা দিতে হতো। কৃষ্ণধন ছিলেন বাঙালির মধ্যে প্রথম সাহেব ডাক্তার। লোকে তাকে জানত ডাক্তার কেডি ঘোষ বলে। বাঙালি হয়েও আচারে ব্যবহারে চাল চলনে কেডি ঘোষ ছিলেন একেবারে পুরো দস্তুর সাহেব। অরবিন্দের মা ছিলেন ঋষি রাজনারায়ণ বসুর মেয়ে। তিনি ছিলেন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদের ঋষি। রাজনারায়ণ বসু ছিলেন তখনকার দিনে আমাদের দেশের একজন বিখ্যাত লোক। হিন্দু সমাজ এবং বাঙালির গৌরবের পাত্র ছিলেন তিনি। তার কাছে নিজের দেশ, নিজের জাতি সব কিছুই বড় ছিল। তাই বলে তার মনের মধ্যে কোনো সংকীর্ণতা ছিল না। হিন্দু কলেজে তিনি মহাকবি মাইকেল মধুসূদনের সহপাঠী ছিলেন। মেদিনীপুরে সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি। ভারতের সভ্যতার ওপর তার যেমন অগাধ শ্রদ্ধা ছিল, তেমনি শ্রদ্ধা ছিল পাশ্চাত্য সভ্যতার যা কিছু ভালো তার ওপর। ইংরাজি লেখাপড়া তিনি পছন্দ করতেন, কিন্তু ইংরাজি লেখাপড়া শিখে ইউরোপের অন্ধ অনুকরণ করে নকল সাহেব সাজার ঘোরতর বিরোধী ছিলেন তিনি। তাই তার জামাই কৃষ্ণধন ঘোষ যখন ইংল্যান্ডে ডাক্তারি পড়তে যান, তখন রাজনারায়ণ জামাইকে উপদেশ দিয়ে যেসব চিঠিপত্র লিখতেন, তার প্রত্যেকটিতে এই উপদেশ থাকত: স্বদেশের সভ্যতার ওপর শ্রদ্ধা হারিও না। এমনই মানুষের নাতি ছিলেন শ্রী অরবিন্দ। দাদামশাইয়ের যে উপদেশ পিতার জীবনে প্রতিপালিত হয়নি, পুত্র অরবিন্দের জীবনে তা সার্থক হয়েছিল। দেশের ঐতিহ্য ও সংস্কৃতির ওপর তার ছিল অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস। অরবিন্দের মায়ের নাম স্বর্ণলতা। খুব সুন্দরী ছিলেন তিনি। স্নেহ ও কোমলতার মূর্তিময়ী প্রতিমা ছিলেন তিনি। ভাই বোন মিলে অরবিন্দেরা ছিলেন 5 জন। বড় ভাই বিনয়ভূষণ, মেজ মনমোহন, সেজ অরবিন্দ, ছোট বারিন্দ আর বোন সরোজিনী। অরবিন্দের বয়স যখন মাত্র 5 বছর, তখন তার বর্দা ও মেজদার সঙ্গে তাকে দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট স্কুলে ভর্তি করা হয়। সাহেবদের ছেলেরাই এই স্কুলে পড়ত। সাহেব ডাক্তার কেডি ঘোষ তার ছেলেদের পুরো দস্তুর সাহেব করে তুলবেন বলেই তাদের শৈশব শিক্ষার ব্যবস্থা এইভাবেই হয়েছিল। কনভেন্টের সব কিছু খাঁটি ইউরোপীয় ব্যবস্থা। কোনো ভারতীয় ভাষা সেখানে শেখানো হতো না। তোমরা শুনলে সত্যি অবাক হবে, বাঙালির ছেলে অরবিন্দের প্রথম অক্ষর পরিচয় হয় অ আ ক খর সঙ্গে নয়, অক্ষর পরিচয় হয় এবিসিটির সঙ্গে। বাড়িতে বাংলায় কথা বলা পর্যন্ত হতো না, এমনকি বাংলা জানা চাকর বাকর পর্যন্ত রাখা হতো না। পাছে কলকাতায় কোনো স্কুলে লেখাপড়া করলে ছেলেরা বাংলা শিখে ফেলে, এই ভয়ে ঘোষ সাহেব ছেলে 3টিকে একেবারে দার্জিলিংয়ের কনভেন্টে দিয়ে অনেকটা নিশ্চিন্ত ছিলেন। বালক অরবিন্দ কনভেন্টে এলেন। সদ্য ফোটা পদ্মের মতন ঢলঢল করছে মুখ, টানা চোখ, কি শান্ত আর উজ্জ্বল দৃষ্টি সেই দুটি চোখে। প্রশস্ত ললাট, উন্নত নাক, মৃদু কথা, নম্র ব্যবহার, সব কিছু মিলিয়ে 5 বছরের এই বাঙালি প্রিয়দর্শন ছেলেটিকে দেখে কনভেন্টের ইংরেজ শিক্ষক মুগ্ধ হন। আর মুগ্ধ হলেন ছেলেটির চাল চলন, লেখাপড়ায় তার মনোযোগ দেখে। সাহেব ডাক্তারের ছেলে, বড়লোকের ছেলে, কনভেন্টে পড়তে এসেছে, কিন্তু
পোশাক পরিচ্ছদের মধ্যে সাহেবিয়ানার লেশ মাত্র নেই। পোশাক পরিচ্ছদ বিলিতি ধরনের বটে, তা বলে তার মধ্যে কোনো বাহুল্য নেই, বিলাসিতা নেই। অত্যন্ত সাদাসিধে গলাবন্ধ কোট, প্যান্টও সাদাসিধে। অরবিন্দের ডাকনাম ছিল অরব। কনভেন্টে সাহেবদের কত ছেলে মেয়ে পড়ে, তার মধ্যে 3টি বাঙালি ছেলেও পড়ে। বর্দা এবং মেজদা ওপরের ক্লাসে পড়েন। অরবিন্দ নিচের ক্লাসে, ইংরাজির 2য় ভাগের ক্লাসে। কনভেন্টের ছাত্রাবাসেই 3 ভাই থাকেন। বর্দা মেজদা একটু সাহেবি মেজাজে। তারা কত সময় ভাইটিকে বলতেন, আরও একটু সাহেবি কায়দায় চলতে শেখো, তা নইলে ওরা আমাদের নেটিভ বলবে, ঠাট্টা করবে। মাথার চুল সাহেবিকেতায় না ছাঁটলে ওরা কত হাসবে। কোটের সঙ্গে টাই কিংবা নেকটাই না পরলে কি মনে করবে সবাই। তবু অরবিন্দ নিজের মতোই চলেন। দাদারা পছন্দ করে না, এ যেন গোত্র ছাড়া ছেলে। কলকাতায় চিঠি এলো, বাবা, অরকে কিছুতেই মানুষ করা যাবে না। ও স্যাবি ড্রেস পরে থাকে, আমাদের লজ্জা করে। কিন্তু কৃষ্ণধন রাগ করে না, ভাবেন হাজার হোক ছেলে মানুষ তো, এখন অত শত বোঝে না, একটু বড় হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয়নি। অরবিন্দ বিলাসিতার ধার দিয়েও যেতেন না। বাঙালি ছেলে, কিন্তু কি বুদ্ধি, কি স্মরণশক্তি, আর কি সুন্দর ইংরাজি উচ্চারণ অরবিন্দের। ক্লাসে সাহেবদের ছেলেরা তার মুখে ইংরাজি শুনে অবাক হতো, বিস্মিত হতেন শিক্ষকরা। এইটুকু ছেলে, কিন্তু একবারের বেশি 2বার তাকে পড়া বোঝাতে হয় না। ক্লাসে আরও সব ছেলেরা কত গোলমাল করে, হুটোপুটি করে, কেউ বা দেরি করে ক্লাসে আসে, কেউ পড়া করে না, বেঞ্চিতে দাঁড়িয়ে থাকে। কিন্তু এই বাঙালি ছেলেটি এদের থেকে একেবারে আলাদা। সে ঠিক সময়ে ক্লাসে আসে, নিজের জায়গাটিতে বসে, কোনো দিকে তাকায় না, কারোর সঙ্গে গল্প করে না, জোরে কথা বলে না, শান্তশিষ্ট পেঁচামুখো গোমড়া নয়, মৃদু হাসি, পাতলা ঠোঁট, আর সমস্ত মুখখানিতে একটা মিষ্টি ভাব মাখানো। ছবির মতন দেখতে সুন্দর। এই ছেলেটির লেখাপড়া ছিল অখণ্ড মনোযোগ। ক্লাসের প্রথম ছাত্র হিসাবে সারা কনভেন্টে সবাই তার সুখ্যাতি করত। বার্ষিক পরীক্ষায় দেখা গেল উত্তীর্ণদের মধ্যে অরবিন্দর নামটি সকলের ওপরে। কিন্তু এর জন্য তাঁর মধ্যে এতটুকু গর্বের ভাব দেখা গেল না। বড়দিনের ছুটি এলো, কনভেন্টে আর সব ছাত্র বাড়ি চলে গেল। বর্দা মেজদাও কলকাতায় চলে গেলেন। গেলেন না শুধু অরবিন্দ, স্কুলের প্রধান শিক্ষক বড়দিনের ছুটিতে এই ছাত্রটিকে নিয়ে দার্জিলিংয়ের এখানে ওখানে সকালে বিকালে বেড়াতেন। একদিন সবে সকাল হয়েছে, প্রধান শিক্ষক অরবিন্দকে নিয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখলেন। সে দৃশ্য দেখে বালক মুগ্ধ হয়। হিমালয়ের বিশালতা, এর তুষার শুভ্র সৌন্দর্য, এর শৃঙ্গ শিখরে সূর্যোদয় তাকে মুগ্ধ করল। সকালে যা দেখেছিলেন, হোস্টেলে ফিরে রাত্রে তাই নিয়ে ছোট্ট একটি কবিতা লিখলেন। কবিতা ঠিক নয়, কবিতার মতো ছন্দপূর্ণ একটি রচনা। পরের দিন সকালবেলা প্রধান শিক্ষকের বাড়িতে তার নিমন্ত্রণ ছিল। চায়ের টেবিলে পাতর রাত শেষ করতে করতে তিনি যখন জিজ্ঞাসা করেন, মাই চাইল্ড, হাউ ডিড ইউ লাইক দ্য সানরাইজ? ভেরি নাইস স্যার ইট ইস। এই বলে বালক চুপ করে। সে যেন আরও কিছু বলতে চায়, বুঝে প্রধান শিক্ষক অরবিন্দকে জিজ্ঞাসা করেন, ইট ইজ হোয়াট মাই চাইল্ড? তারপর পকেট থেকে রাতে লেখা সেই কবিতাটি বের করে হেডমাস্টারের হাতে দিয়ে অরবিন্দ কুণ্ঠার সঙ্গে বলেন, আই রোট দিস লাস্ট নাইট। অরবিন্দের হাত থেকে সেটি আগ্রহের সঙ্গে নিলেন হেডমাস্টার মশাই, পড়লেন। তারপর আদর করে ছাত্রর পিঠে চাপড়িয়ে বললেন, ওয়ান ডে ইউ উইল সাইন অ্যাজ আ গ্রেট পোয়েট মাই চাইল্ড। কনভেন্টের প্রধান শিক্ষকের এই ভবিষ্যৎবাণী নিষ্ফল হয়নি। ইংরেজি ভাষায় তিনি সত্যি একজন শ্রেষ্ঠ কবি ছিলেন।
আজকের মতন এই গল্প এখানে শেষ করছি। আগামী পর্বে এই গল্প আবার শুরু করব। ভালো থাকবেন। আমার এই ইউটিউব চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।